51 জন সাক্ষী, মা বাবার চোখের জল, অবশেষে বিচার পাবেন নির্যাতিতা। আম জনতা থেকে তারকা, তদন্তকারী সংস্থা, মুখ্যমন্ত্রী সবার দাবি এক, ফাঁসি হোক অপরাধীর। আমাদের আজকের মোশন, জনতা দোষীর ফাঁসি চায়। আমরা একটা সার্ভে করেছিলাম, আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা জনমত সংগ্রহ করেছিলাম। জনমতের প্রায় 99% বলছেন যে ফাঁসি হোক অপরাধীর। আর আজকে এ নিয়েই আমাদের আলোচনা সভা। যারা আছেন একবার আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন অনির্বাণ গুহ ঠাকুরতা, বিশিষ্ট আইনজীবী। পাশে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। এবং আমার ডান দিকে রয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী চিকিৎসক। আমার একদম বাঁ দিকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষে। পাশে রয়েছেন প্রণয় রায়, বিজেপির পক্ষে। এবং আমার পাশে রয়েছেন ডক্টর শশী পাঁজা, তৃণমূল কংগ্রেসের পক্ষে। কি হতে চলেছে আগামী 18 তারিখ, কি হবে আগামী 18 তারিখ, সেটা তো কোর্ট ঠিক করবে, কোর্ট রায় দেবে। কোর্টের উপর আমাদের প্রত্যেকেরই ভরসা আছে, কোর্টের বিষয়। কিন্তু জনমত তৈরি হচ্ছে, জনমতের দাবি যে চরম শাস্তি হোক অপরাধীর। অনিকেত, তোমরা নিশ্চয়ই খুশি। আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যদি দেখি এবং আপনার মোশনকে যদি ঠিক সেইভাবে রাখতে হয়, তাহলে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ শুরুতে তদন্ত করে, যাবতীয় তদন্তের পর হাইকোর্টের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়, সুপ্রিম কোর্ট সুমোটো নেয় 48 ঘন্টার মধ্যেই। 48 ঘন্টার মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়। 48 না 14 তারিখ খুব সম্ভবত, 14ই আগস্ট খুব সম্ভবত। তাহলে তারপর সুপ্রিম কোর্ট সুমোটো নেয়, ফলে কোর্ট মনিটর একটা সিবিআই ইনভেস্টিগেশনের ধাঁচা আমরা দেখতে পাই। তদন্তের গতি প্রকৃতি এগোতে থাকে। প্রাইমারি চার্জশিট সিবিআই দেয়। প্রাইমারি চার্জশিটের দিকে যদি একটু চোখ বুলিয়ে যায়, এবং ওই সময় আমাদের যে দাবি ছিল, পরিষ্কার সুস্পষ্টভাবে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে এই ঘটনায় কতজন অভিযুক্ত, এক না একাধিক, ঘটনার মোটিভ কি, কেন এই ধরনের ঘটনা একটা মেডিকেল কলেজের রেস্ট রুমের ভিতরে বা সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিলেন, সেই হিসেবে রেস্ট রুম বলছি, যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তাহলে এই উদ্দেশ্য যদি আমরা জানতে না পারি, যদি মোটিভ না জানতে পারি, তাহলে কেন এই ঘটনা হলো আমরা বুঝতে পারবো না। সেই জন্যই আমরা বলেছিলাম এক না একাধিক, কতজন ব্যক্তি জড়িত। কারণ চেস্ট মেডিসিনের যে ভৌগোলিক পরিবেশ, যে জায়গায় ডেড বডিটা পাওয়া যায়, আমি একজন চিকিৎসক হিসেবে আর জি কর মেডিকেল কলেজের আমি মনে করি যদি একজন যদি অ্যাট প্রেজেন্ট যারা অভিযুক্ত সেই হিসেবে সঞ্জয় রায় যদি একুজড হয়, তাহলে একজন ব্যক্তির পক্ষে ওই জায়গায় গিয়ে এইরকম রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমি মনে করি, এবং আমরাও মনে করি। তাহলে শুধু আমরা মনে করেছিলাম তা তো নয়, সাম্প্রতিককালে যে ফরেন্সিকের রিপোর্ট, সিএসএফএল এর রিপোর্ট, সেই সিএসএফএল এর রিপোর্টও তাই সেই পক্ষের কথাই বলছে। তাহলে যদি একজন একুজড হয় সঞ্জয় রায়, আপনার যা মোশন সেই জায়গা থেকে যদি বলতে হয়, তাহলে প্রাইমারি চার্জশিটে সিবিআই যে ইনভেস্টিগেশন টেম্পারিং, ইনভেস্টিগেশনকে হাসাব করা, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশনের যে কথা বলেছে, তাহলে কি শুধুমাত্র এই সঞ্জয় রায়কে আড়াল করার জন্য টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল সিবিআই? এ কথা আপনারা বিশ্বাস করতে পারেন? যদি এ কথা বিশ্বাস করতে নাও যায়, তাহলে মোটিভ কি ছিল বলুন? কেন সঞ্জয় রায় একজন ব্যক্তি যে হসপিটালের তার কোনো অংশে তার সম্পর্ক নেই, সে এই ধরনের একটা রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটালো? যদি একাধিক হয় তাহলে মোটিভ কি? যদি একাধিক হয়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এই মনিটর করছে, তারপরেও যদি রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে কি রকম বিচার? তার মানে অনিকেত কথা পরিষ্কার। 31 সেকেন্ডের মধ্যে শেষ করে দেবো দাদা। তাহলে প্রশ্ন এটাই, এক না একাধিক, মোটিভ কি ছিল, এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাব এবং ডিস্ট্রাকশন যদি হয়ে থাকে, তাহলে কাকে আটকানোর জন্য এই জায়গা হয়েছিল? এই সামগ্রিক চিত্র যদি উঠে আসে, আমরা মনে করি ন্যায় বিচারের পথে আমরা এগোতে পারছি। একদম। অনিকেতের বক্তব্য থেকে যা বুঝতে পারছি যে প্রথম কথা, রেপ অ্যান্ড মার্ডার সেটা তো গোটা বিষয়টা তদন্ত করছে সিবিআই এবং 5 মাস তারা তদন্ত করেছে। অনিকেতের বক্তব্য যে
অপরাধী এক বা একাধিক সেটাই এখন ওদের কাছে পরিষ্কার নয়, এবং সেটাও এখনো ক্লিয়ার নয়। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ দা, আপনি একজন দীর্ঘদিনের পুলিশ অফিসার, এই ধরনের তদন্ত প্রচুর করেছেন। অপরাধের পরের দিনই পুলিশ অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়কে। পরবর্তীকালে আমরা দেখেছি ঘটনাপ্রবাহ গড়িয়েছে। আমি অন্যদিকে যাচ্ছি না, সিবিআইও ঠিক একই লাইনে গেছে, হয়তো অন্য কিছু ক্ষেত্রে আরো কিছু অ্যারেস্ট করেছে, কিন্তু এই অপরাধের ক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায়ের বাইরে আর কাউকে পাওয়া গেছে বলে মনে হচ্ছে না। এই অপরাধের ক্ষেত্রে, রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তদন্ত কোনো ভুল হয়েছে বা ঠিকঠাক পথে এগোয়নি, বা যেটা অনিকেত বলল? দেখুন, অনিকেত কথা বলেছে, আমি আমার কথা বলছি। আমি নিজস্বভাবে এই টোটাল এই কেসটাতে হয়তো অনেকবার আমাকে নানা জায়গায় আসতে হয়েছে, বলতে হয়েছে, ঘুরতে হয়েছে। এটুকু আমি বুঝতে পেরেছি যে এই যে এত বড় একটা নারকীয় কাণ্ড, সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার খুন হয়ে গেলেন, মহিলা ডাক্তার, এবং ধর্ষিত হয়ে গেলেন, এইটা কেন করা হলো এর মোটিভটা কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণ জানে না। আমরাও জানি না, কলকাতা পুলিশও জানে না, এবং কেউ জানে না যে এর মোটিভটা কি ছিল, এই কেন এই মহিলাকে মারা হলো। সে কিন্তু, এবং সে মারা হলো হাসপাতালের ভিতরে, এটা একটা বড় ব্যাপার। কিছু তো ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স ছিলই, কিন্তু আলটিমেটলি যে এভিডেন্স গুলো সিবিআই পেয়েছে তাতে কিন্তু একটা প্রমাণিত হয়েছে যে সঞ্জয় রায় প্রাইমা ফেসি প্রুভড হয়েছে, এবং প্রাইমা ফেসি প্রুভড হয়েছে বলেই তার সাজা ঘোষণার দিন 18 তারিখে ডিক্লেয়ার করা হবে, 18ই জানুয়ারি। তবে এই কেসটাতে অনেকগুলো দিক আছে। একটা কথা বলি, কোনো কেসে দেখেছেন বিশ্ব যে কলকাতার পুলিশ কমিশনারকে বদলি হয়ে যেতে হলো, গোটা পশ্চিমবঙ্গ কলকাতা রাত জেগে কাটালো 14ই আগস্ট। অপরাজিতা বিলের মতন বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় নিয়ে এলেন, এবং কতগুলো দিক এই মার্ডার কেসে চলে এসছে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে দেখুন, 193 বিএনএসএস অ্যাক্ট যেটা নতুন হয়েছে সিআরপিসির বদলে, যে চার্জ ফ্রেমের, যেটা আমাদের আগে ছিল 173, সিবিআই কিন্তু এর যে সেকশন যে 193 ক্লজ 9 সেটার কিন্তু পারমিশনটা নিয়ে রেখেছে। অর্থাৎ 193 সেকশন যে সাবক্লজ যে 9 সেটাতে স্পেসিফিক করা আছে যে আমি এটাতে চার্জশিট দিলাম, সাপ্লিমেন্টারি চার্জশিট, তাদের এগেনস্টে কিন্তু তারা দ্রুত এগোচ্ছে এবং দ্রুত চার্জশিটের জন্য এগোচ্ছে। একটা কথা বলি, এই যে আমেরিকান সেন্টার যে কেসটা হয়েছিল না কলকাতা পুলিশের বুকে, আমেরিকান সেন্টারেও কিন্তু আমরা প্রথম চার্জশিট দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ফার্দার চার্জশিট দেওয়া হয়েছে করে তাদেরকে প্রত্যেকের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করা আছে এই পর্যন্ত। তো সুতরাং এই প্রসিডিওর আছে ভারতবর্ষের আইনে, এবং সেটাই কিন্তু সিবিআই এগোচ্ছে। একদম। অনির্বাণের কাছে আমি আসবো। অনির্বাণ, এবার তো আইনের বিষয়, আমি তো তদন্তের পাটে কি হয়েছে না হয়েছে সে তো সবাই জানে। আইনের জায়গা থেকে সাধারণ মানুষ চাইছেন সর্বোচ্চ শাস্তি, সাধারণ মানুষের একটা পারসেপশন, পাবলিকের ডিমান্ড, মানুষের চাহিদা, এবং এটা একটা বিচার ব্যবস্থার উপর চাপও কিছুটা হয়তো তৈরি করে যে এইরকম ক্ষেত্রে কি হতে চলেছে। দাদা, প্রথমেই বলি যে সিবিআই কে আমরা এত ডিফেন্সিভ মোডে দেখছি কেন? সিবিআই তো আশা ভরসা সিবিআই থেকে আমাদের অনেক বেশি, তাই না? ভারতবর্ষের সুপ্রিম এজেন্সি। তাই জন্য অনিকেত রায় এবং অনিকেতের মতন ওই নির্যাতিতার বাবা মা তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন। আমার প্রশ্ন, আপনারা যা যা প্রশ্ন করেছেন তবে সবার আগে আপনারা বুকে হাত রেখে বলুন তো, ওনাদের আশা পূরণ হয়েছে? একদম। এবং যদি আজকে ওনাদের আশা পূরণ হয়, ওনারা যেহেতু তখন সিবিআই তদন্ত চেয়েছিলেন, এবং আমিও মহামান্য কলকাতা হাইকোর্টকে দিনের দিন এবং ওইখানে দাঁড়িয়ে, মানে কোর্টরুমের ভেতরে কেস ডায়েরি বদল এই প্রথম দেখেছি। মানে কেস ডায়েরির হাত বদল হয়েছে। ইনফরমেশন দিয়ে রাখি, কয়েকদিন আগে, মানে দুদিন আগে সম্ভবত, নির্যাতিতার মা বলেছেন যে আমরা তো সিবিআই এর উপর ভরসা রেখেছিলাম, এ তো মানে পুলিশ যা করলো, মানে পুলিশের উপর ভরসা রাখলে আরো বেশি ভালো হতো। আমি এর সাথে আপনাকে কিছু, আমি একদম ডেটা অ্যানালিসিস করেছি এর বিষয়ে, শুধু এই বিষয়টাই না, সিবিআই এর বিষয়ে, কারণ আমাকে প্রচুর মামলা সিবিআই এর মামলার ডিফেন্ড করতে হচ্ছে। আমরা দেখেছি যে সিবিআই প্রচুর নথি জোগাড় করেন, 3000 4000 পাতার নথি জোগাড় করেন, প্রচুর মানুষকে বন্দি বানান, কিন্তু আলটিমেটলি তারা ট্রায়ালের দিকে এগোতে চান না। কেন জানেন? কোর্ট আনকোর্ট আমি বলছি, এটা আদালতের কথা। অনারেবল সুপ্রিম কোর্ট জামিন দিচ্ছেন এই বলে যে সিবিআই বা যেগুলো কেন্দ্রীয় সংস্থা তারা প্রচুর নথি জোগাড় করছেন,
কিন্তু সেটা করতে, প্রমাণ করতে বছরের পর বছর একটা মানুষকে জেলে থাকতে হবে। সেটা হতে পারে না, আর্টিকেল 21 বলে একটা জিনিস আছে। তো সিবিআই, আমি ওই আবার প্রশ্নে ফিরে যাই যে সিবিআই এর প্রতি যে আশা ওনারা নিয়েছিলেন এবং ওই নির্যাতিতার বাবা মা নিয়েছিলেন, তার সাথে সারা পশ্চিমবাংলার মানুষ বুকে বল বেঁধেছিলেন যে সিবিআই এসে হয়তো নতুন কিছু করবেন। ওনারা ভেবেছিলেন, নিশ্চয়ই ভাবাটা স্বাভাবিক, আমি ওনাদের সাথে সমব্যথী, যে ওনারা তখন সেই মুহূর্তে বেশ কিছু সন্দেহের মেঘ ভিড় করেছিল ওনাদের সামনে। তো সেই সন্দেহের মেঘ সরানোর দায়িত্ব ওনারা সিবিআইকে দিয়েছিলেন। ওনারা দেননি, ওনারা আদালতের কাছে চেয়েছিলেন, মহামান্য আদালত দিয়েছিলেন। কোনো সন্দেহ তরাতে পেরেছেন? আপনি বলুন তো, কলকাতা পুলিশ যা করেছে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ যা তদন্ত করেছেন সেটাই ঠিক। তাহলে সিবিআই ওনাদের প্রশ্নের কি উত্তর দিতে পারলেন আজ অব্দি? এবার কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে রায়, এবার কি? দাদা, আমি সত্যজিৎদাকে অত্যন্ত সম্মান করি, ওনার কথার সাথে কলকাতা পুলিশের একটি তদন্তের কথা বললেন, আমেরিকা সেন্টার হত্যা মামলা, যেটা সুপ্রিম কোর্ট অব্দি কলকাতা পুলিশ জিতেছেন। কলকাতা পুলিশ যা তদন্ত করেছেন সেটাতে যথার্থতা দিয়েছেন সুপ্রিম কোর্টও। তো সেই মামলাতে এই যে ফার্দার ইনভেস্টিগেশন এবং সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বললেন, সেটা সম্পূর্ণটাই হয়েছিল কিন্তু প্রথম চার্জশিটের ট্রায়াল চলাকালীন। ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে হয়নি, ওটা হতে পারে না, ওটা আইনে নেই। আজকে লোককে বোকা বানানো হচ্ছে, সিবিআই বারবার এই বোকা বানাচ্ছে। প্রণয়দা, আপনারা তো কেন্দ্রে আছেন, আপনাদের দিকে আচ্ছা, আমি কিন্তু আইনের ছাত্র হিসেবে এই কথাগুলো বললাম, আমি কোনো রাজনৈতিক দলে না না belong করি না। একদমই তাই। প্রথম তো হচ্ছে আমি সিবিআই এর মুখপাত্র নই, অন্য সবার আবেগের সাথে আমারও এখানে আবেগ জড়িত আছে। এবং আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মী কাকরগাছিতে অভিজিৎ যে হত্যা হয়েছিল, কয়েকদিন আগে তার ভাই দাদা বিশ্বজিৎ, সেও এরকমই অভিযোগ তুলেছে। সেই জন্য সিবিআই সম্পর্কে যা যা বলা হচ্ছে আমি ওইদিকে যাবই না। মেন যে বিষয়টা হচ্ছে, অনেকের যে প্রশ্নটা করেছে এক না একাধিক, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, দেখুন আমার যেটা মনে হয় এই এক না একাধিক, এই উত্তর দুজন দিতে পারে। এক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আরেকজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন এই কথা বলছি? যে ঘটনাটি ঘটার সাথে সাথে 5 দিন ওপর পুলিশ এখানে তদন্ত করেছে, এবং যখন পুলিশ তদন্ত করছিল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন উনি কলকাতার বাইরে ছিলেন, প্রত্যেক মুহূর্ত তিনি এখানকার পুলিশ কমিশনের সাথে যোগাযোগ রাখছিলেন। এবং তারপরে একদিন পরেই যখন সঞ্জয় রায় অ্যারেস্ট হলো, মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন মেন অ্যাকিউজ ধরা পড়ে গেছে। তো মুখ্যমন্ত্রী তদন্ত করার আগেই যখন এইটা বলেছেন, এবং তারপরে এখন অবধি যেটা সিবিআইও করেছে, তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, মুখ্যমন্ত্রীর কাছে কোনো এভিডেন্স ছিল, সিসিটিভির ফুটেজ তিনি দেখেছেন, আরও কিছু দেখেছেন, যার জন্য তিনি বলেছিলেন এখন অবধি সিবিআই যেটা বলছে। কিন্তু যেটা হচ্ছে পুলিশ যেটা করেছিল আর সিবিআই তাতে এক্সট্রা কি করলো, আমি যেটা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, মূলত 3টে কেস চলছে এখানে। একটা হচ্ছে দুর্নীতি কেস, যে দুর্নীতি কেসে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অ্যারেস্ট আছে। আরেকটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, এখানেও ওই দুজন আছে। আরেকটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার। এখন এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের প্রাইস পোস্টিং দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষ নিজে রেজিগনেশন দিয়েছিলেন, কিন্তু তারপরেই তাকে প্রাইস পোস্টিং দিয়ে অন্য জায়গায় পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ বা যারা তদন্ত করছেন তারা সন্দীপ ঘোষকে ডাকেননি। একটা ইনস্টিটিউটে যেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, কি ঘটেছিল সেটা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ডাকেওনি, কিন্তু তাকে অ্যারেস্ট করেছে কিন্তু তথ্য প্রমাণ লোপাটে এবং দুর্নীতির কেসে সিবিআই করেছে। একদম। এবং তারপরে যেহেতু তারা বলেছে ফাইনাল চার্জশিট দেবে বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কি দেবে আমাদের অপেক্ষা করতে হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট কি হবে না হবে সে তো আইনের পরিভাষা।